রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের রাসমণির ছেলে। আজকে গল্পের ষষ্ঠ পর্ব। বেচারা কালীপদ নিচে স্যাঁতসেঁতে ঘরে ময়লা মাদুরের ওপর বসিয়া একখানা ছেঁড়া গেঞ্জি পরিয়া বইয়ের পাতায় চোখ বুজিয়া দুলিতে দুলিতে পড়া মুখস্থ করিত। যেমন করিয়া হোক তাহাকে স্কলারশিপ পাইতেই হইবে। মা তাহাকে কলিকাতায় আসিবার পূর্বে মাথার দিব্য দিয়া বলিয়া দিয়াছিলেন, বড় মানুষের ছেলের সঙ্গে মেলামেশি করিয়া সে যেন আমোদ প্রমোদে মাতিয়া না ওঠে। কেবল মাতার আদেশ বলিয়া নহে, কালীপদকে সে দৈন্য স্বীকার করিতে হইয়াছিল। তাহা রক্ষা করিয়া বড় মানুষের ছেলের সঙ্গে মেলা তাহার পক্ষে অসম্ভব ছিল। সে কোনোদিন শৈলেনের কাছে ঘেঁষে নাই, এবং যদিও সে জানিত শৈলেনের মন পাইলে তাহার প্রতিদিনের অনেক দুরহ সমস্যা এক মুহূর্তেই সহজ হইয়া যাইতে পারে, তবু কোনো কঠিন সংকটেও তাহার প্রসাদ লাভের প্রতি কালীপদর লোভ আকৃষ্ট হয় নাই। সে আপনার অভাব লইয়া আপনার দারিদ্র্যের নিভৃত অন্ধকারের মধ্যে প্রচ্ছন্ন হইয়া বাস করিত। গরিব হইয়া তবু দূরে থাকিবে, শৈলেন এই অহংকারটা কোনো মতে সইতে পারিল না। তাহা ছাড়া অশনে বসনে কালীপদ দারিদ্রটা এতই প্রকাশ্য যে তাহা নিতান্ত দৃষ্টিকটু। তাহার অত্যন্ত দিনহীন কাপড় চোপড় এবং মশারি বিছানা যখনই দোতলার সিঁড়ি উঠিতে চোখে পড়িত, তখনই সেটা যেন একটা অপরাধ বলিয়া মনে বাজিত। ইহার পরে তাহার গলায় তাবিজ ঝুলানো এবং সে 2 সন্ধ্যা যথাবিধি আহ্নিক করিত। তাহার এই সকল অদ্ভুত গ্রাম্যতা উপরের দলের পক্ষে বিষম হাস্যকর ছিল। শৈলেনের পক্ষের 2-1টি লোক এই নিবৃতবাসী নিরীহ লোকটির রহস্য উদ্ঘাটন করিবার জন্য 2-4 দিন তাহার ঘরে আনাগোনা করিল, কিন্তু এই মুখচোরা মানুষের মুখ তাহারা খুলিতে পারিল না। তাহার ঘরে বেশিক্ষণ বসিয়া তাহার সুখকর নহে, স্বাস্থ্যকর তো নহে, কাজেই ভঙ্গ দিতে হইল। তাহাদের পাঁঠার মাংসের ভোজে এই অকিঞ্চনকে একদিন আহ্বান করিলে সে নিশ্চয় কৃতার্থ হইবে, এই কথা মনে করিয়া অনুগ্রহ করিয়া একদা নিমন্ত্রণ পত্র পাঠানো হইল। কালীপদ জানাইল, ভোজের ভোজ্য সহ্য করা তাহার সাধ্য নহে, তাহার অভ্যেস অন্যরূপ। এই প্রত্যাখ্যানে দলবল সমেত শৈলেন অত্যন্ত ক্ষুব্ধ হইয়া উঠিল। কিছুদিন তাহার ঠিক ওপরের ঘরটাতে এমনই ধূপধাপ শব্দ ও সবেগে গান বাজনা চলিতে লাগিল যে কালীপদর পক্ষে পড়ায় মন দেয়া অসম্ভব হইয়া উঠিল। দিনের বেলায় সে যথাসম্ভব গোলদিঘিতে এক গাছের তলে বই লইয়া পড়া করিত, এবং রাত্রি থাকিতে উঠিয়া খুব ভোরের দিকে একটা প্রদীপ জ্বালিয়া অধ্যয়নে মন দিত। কলিকাতায় আহার ও বাসস্থানের কষ্টে এবং অতি পরিশ্রমে কালীপদর একটা মাথা ধরার ব্যামো উপসর্গ জুটিল। কখনো কখনো এমন হইত 3-4 দিন তাহাকে পড়িয়া থাকিতে হইত। সে নিশ্চয় জানিত এই সংবাদ পাইলে তাহার পিতা তাহাকে কখনোই কলিকাতায় থাকিতে দিবেন না, এবং তিনি ব্যাকুল হইয়া হয়তো বা কলিকাতা পর্যন্ত ছুটিয়া আসিবেন। ভবানীচরণ জানিতেন কলিকাতায় কালীপদ এমন সুখে আছে যাহা গ্রামের লোকের পক্ষে কল্পনা করাও অসম্ভব। পাড়াগায় যেমন গাছপালা ঝোপঝাড় আপনি জন্মে, কলিকাতার হাওয়ায় সর্বপ্রকার আরামের উপকরণ যেন সেই রূপ আপনি উৎপন্ন হয়, এবং সকলেই তাহার ফল ভোগ করিতে পারে, এই রূপ তাহার একটা ধারণা ছিল। কালীপদ কোনো মতেই তাহার সে ভুল ভাঙে নাই। অসুখের অত্যন্ত কষ্টের সময়ও সে একদিনও পিতাকে পত্র লিখিতে ছাড়ে নাই। কিন্তু এইরূপ পীড়ার দিনে শৈলেনের দল যখন গোলমাল করিয়া ভূতের কাণ্ড করিতে থাকিত,
তখন কালীপদর কষ্টের সীমা থাকিত না। সে কেবল এপাশ ওপাশ করিত এবং জনশূন্য ঘরে পড়িয়া মাতাকে ডাকিত ও পিতাকে স্মরণ করিত। দারিদ্র্যের অপমান ও দুঃখ এই রূপে যতই সে ভোগ করিত, ততই ইহার বন্ধন হইতে তাহার পিতা মাতাকে মুক্ত করিবেই এই প্রতিজ্ঞা তাহার মনে কেবলই দৃঢ় হইয়া উঠিত। কালীপদ নিজেকে অত্যন্ত সংকুচিত করিয়া সকলের লক্ষ্য হইতে সরাইয়া রাখিতে চেষ্টা করিল, কিন্তু তাহাতে উৎপাত কিছুমাত্র কমিল না। কোনোদিন বা সে দেখিল তাহার চীনা বাজারের পুরাতন সস্তা জুতোর এক পাটির পরিবর্তে একটি অতি উত্তম বিলাতি জুতোর পাটি। এরূপ বিসদৃশ জুতো পরিয়া কলেজে যাওয়াই অসম্ভব। সে এ সম্বন্ধে কোনো নালিশ না করিয়া পরের জুতার পাটি ঘরের বাইরে রাখিয়া দিল এবং জুতা মেরামতওয়ালা মুচির নিকট হইতে অল্প দামের পুরাতন জুতো কিনিয়া কাজ চালাইতে লাগিল। একদিন উপর হইতে একজন ছেলে হঠাৎ কালীপদর ঘরে আসিয়া জিজ্ঞাসা করিল, আপনি কি ভুলিয়া আমার ঘর হইতে আমার সিগারেটের কেসটা লইয়া আসিয়াছেন? আমি কোথাও খুঁজিয়া পাইতেছি না। কালীপদ বিরক্ত হইয়া বলিল, আমি আপনাদের ঘরে যাই নাই, এই যে এইখানে আছে বলিয়া সেই লোকটি ঘরের এক কোণ হইতে মূল্যবান একটি সিগারেটের কেস তুলিয়া লইয়া আর কিছু না বলিয়া ওপরে চলিয়া গেল। কালীপদ মনে মনে স্থির করিল, এফএ পরীক্ষায় যদি ভালো রকম বৃত্তি পাই তবে এই মেস ছাড়িয়া চলিয়া যাইব। মেসের ছেলেরা মিলিয়া প্রতি বছর ধুম করিয়া সরস্বতী পুজো করে। তাহার ব্যয়ের প্রধান অংশ শৈলেন বহন করে, কিন্তু সকল ছেলেই চাঁদা দিয়া থাকে। গত বৎসর নিতান্তই অবজ্ঞা করিয়া কালীপদর কাছে কেহ চাঁদা চাহিতেও আসে নাই। এ বৎসর কেবল তাহাকে বিরক্ত করিবার জন্যই তাহার নিকট চাঁদার খাতা আনিয়া ধরিল। যে দলের নিকট হইতে কোনো দিন কালীপদ কিছুমাত্র সাহায্য লয় নাই, যাহাদের প্রায় নিত্য অনুষ্ঠিত আমোদ প্রমোদে যোগ দিবার সৌভাগ্য সে একেবারে অস্বীকার করিয়াছে, তাহারা যখন কালীপদর কাছে চাঁদার সাহায্য চাইতে আসিল, তখন জানি না সে কি মনে করিয়া 5টা টাকা দিয়া ফেলিল। 5 টাকা শৈলেন তাহার দলের লোক কাহারও নিকট হইতে পায় নাই। কালীপদ দারিদ্র্যের কৃপণতায় এ পর্যন্ত তাহাকে অবজ্ঞা করিয়া আসিয়াছে, কিন্তু আজ তাহার এই 5 টাকা দান তাহাদের একেবারে অসহ্য হইল। উহার অবস্থা যে কিরূপ তো তাহাদের অগোচর নাই। তবে ইহার এত বড়াই কিসের? ও যে দেখি সকলকে টেক্কা দিতে চায়। সরস্বতী পুজো ধুম করিয়া হইল। কালীপদ যে 5টা টাকা দিয়াছিল তাহা না দিলেও কোনো ইতর বিশেষ হইত না, কিন্তু কালীপদর পক্ষে সে কথা বলা চলে না। পরের বাড়িতে তাহাকে খাইতে হইত, সকল দিন সময় মতো আহার জুটিত না। তাছাড়া পাকশালার ভিত্তেরাই তাহার ভাগ্য বিধাতা। সুতরাং ভালো মন্দ কম বেশি সম্বন্ধে কোনো অপ্রিয় সমালোচনা না করিয়া জলখাবারের জন্য কিছু সম্বল তাহাকে হাতে রাখিতেই হইত। সেই সঙ্গতিটুকু গাঁদা ফুলের শুষ্ক স্তূপের সঙ্গে বিসর্জিত দেবী প্রতিমার পশ্চাতে অন্তর্ধান করিল। কালীপদর মাথা ধরার উৎপাত বাড়িয়া উঠিল। এবার পরীক্ষায় সে ফেল করিল না বটে, কিন্তু বৃত্তি পাইল না। কাজেই পড়িবার সময় সংকোচ করিয়া তাহাকে আরও একটি টিউশনি জোগাড় করিয়া লইতে হইল এবং বিস্তর উপদ্রব সত্ত্বেও বিনা ভাড়ার বাসাটুকু ছাড়িতে পারিল না। উপরিতলবাসীরা আশা করিয়াছিল এবার ছুটির পরে নিশ্চয়ই কালীপদ এ মেসে আর আসিবে না, কিন্তু যথাসময় তাহার সেই নিচের ঘরটার তালা খুলিয়া গেল। ধুতির ওপর সেই তাহার চিরকেলে চেক কাটা চায়না কোট পরিয়া কালীপদ কোটরের মধ্যে প্রবেশ করিল এবং একটা ময়লা কাপড়ে বাঁধা মস্ত পুটুলি সমেত টিনের বাক্স নামাইয়া রাখিয়া শেয়ালদয়ের মুটে তাহার ঘরের সম্মুখে উবু হইয়া বসিয়া অনেক বাদ প্রতিবাদ করিয়া ভাড়া চুকাইয়া লইল। ওই পুটুলিটার গর্ভে নানা হাঁড়ি খুঁড়ি ভাণ্ডের মধ্যে কালীপদর মার কাঁচা আম, কুল চালতা
প্রভৃতি উপকরণে নানা প্রকার মুখরোচক পদার্থ তৈরি করিয়া নিজে সাজাইয়া দিয়াছেন। কালীপদ জানিত তাহার অবর্তমানে কৌতুক পরায়ণ উপরতলার দল তাহার ঘরে প্রবেশ করিয়া থাকে। তাহার আর কোনো ভাবনা ছিল না, কেবল তাহার বড় সংকোচ ছিল পাছে তাহার পিতামাতার কোনো স্নেহের নিদর্শন এই বিদ্রোপকারীদের হাতে পড়ে। তাহার মা তাহাকে যে খাবার জিনিসগুলি দিয়াছেন এ তাহার পক্ষে অমৃত, কিন্তু এ সমস্তই তাহার দরিদ্র গ্রাম্য ঘরের আদরের ধন। যে আধারে সেগুলি রক্ষিত সেই ময়দা দিয়া আটা সারা ঢাকা হাঁড়ি, তাহার মধ্যেও শহরের ঐশ্বর্য সজ্জার কোনো লক্ষণ নাই। তাই কাচের পাত্র নয়, তাহা চীনামাটির ভাণ্ডও নহে। কিন্তু এইগুলিকে কোনো শহরের ছেলে যে অবজ্ঞা করিয়া দেখিবে ইহা তাহার পক্ষে একেবারেই অসহ্য। আগের বারে তাহার এই সমস্ত বিশেষ জিনিসগুলিকে তক্তপোশের নিচে পুরনো খবরের কাগজ প্রভৃতি চাপা দিয়া প্রচ্ছন্ন করিয়া রাখিত, এবারে তালা চাবির আশ্রয় লইত। যখন সে 5 মিনিটের জন্য ঘরের বাইরে যাইত, ঘরে তালা বন্ধ করিয়া যাইত। এটা সকলেরই চোখে লাগিল। শৈলেন বলিল, ধনরত্ন তো বিস্তর, ঘরে ঢুকিলে চোরের চোখে জল আসে। সেই ঘরে ঘন ঘন তালা পড়িতেছে, একেবারে দ্বিতীয় ব্যাংক অফ বেঙ্গল হইয়া উঠিল দেখিতেছি। আমাদের কাহাকেও বিশ্বাস নাই, পাছে ওই পাবনার ছিটের চায়না কোটটার লোভ সামলাইতে না পারি। ওহে রাধু, ওকে একটা ভদ্রগোছের নতুন কোট কিনিয়া না দিলে তো কিছুতেই চলিতেছে না। চিরকাল ওর ওই একমাত্র কোট দেখিতে দেখিতে আমার বিরক্ত ধরিয়া গেছে। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই 7ম পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।